নকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল এক গরিব ছেলে। ধনী মেয়েটি বলল, আমার প্রত্যেকটা কথা মানতে হবে, আগে যা ঘটবে তা তোমাকে কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এটা সত্যি গল্প বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গা নদীর ধারে একটা বস্তিতে থাকত আরব। মাটি আর টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘর, বর্ষায় টপটপ করে ঝরে পড়া ফোঁটা, আর শীতে ভেতর পর্যন্ত ঢুকে আসা হাওয়া, এটাই ছিল তার দুনিয়া। ঘরে ছিল বুড়ো বাবা, যার কিডনি আর কাজ করছিল না, আর মা, যিনি অন্যের বাড়িতে বাসন মেজে ঝাঁটা পোছা করে কোনো রকমে চুলো জ্বালাতেন। আরব পড়াশোনায় সবসময় প্রথম থাকত। স্কুলে যখনই রেজাল্ট আসত, তার নাম সবার উপরে থাকত। মহল্লার লোকেরা বলতো, দেখো, এই ছেলে একদিন বড় অফিসার হবে। কিন্তু ভাগ্য বোধহয় অন্যরকম পাতা খুলে রেখেছিল। কলেজ থেকে গোল্ড মেডেল নিয়ে বেরোলো, হাতে ডিগ্রি ছিল, চোখে স্বপ্ন ছিল, কিন্তু পকেটে মাত্র 1200 টাকা। প্রত্যেক সকালে সে পরিষ্কার শার্ট পরে পুরনো জুতো পালিশ করে বেরোত। বাসস্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন অফিসে যেত। কোথাও গার্ড বলতো, এইচআর এখন ব্যস্ত আছেন। কোথাও রিসেপশনে বসা মেয়েটি বলে দিত, আমরা আপনাকে কল করব। আর কোথাও তো তাকে ভেতরে ঢুকতেও দেওয়া হতো না। একদিন তো হদ হয়ে গেল। একটা বড় কর্পোরেট অফিসে ইন্টারভিউ দিতে গেল। ভেতরে বসা ম্যানেজার তার ফাইল না দেখেই জিজ্ঞেস করল, কার রেকমেন্ডেশন আছে? আরব আস্তে করে বলল, স্যার, আমার পরিশ্রমই আমার রেকমেন্ডেশন। ঘরে হাসির ঝড় উঠল। পরিশ্রমে নয়, নেটওয়ার্কে চাকরি মেলে। পরের বার বাইরে বেরোল তো রোদ খুব জোর ছিল, কিন্তু তার চেয়েও বেশি জ্বালা তার বুকের ভেতরে ছিল। রাস্তার ধারে বসে সে পানির বোতল বের করল। তখনই ফোন বাজল। হাসপাতাল থেকে কল এসেছিল। আপনার বাবার অবস্থা খুব খারাপ, ডায়ালিসিস তাড়াতাড়ি করাতে হবে, নইলে বিপদ বাড়তে পারে। কাঁপা হাতে সে জিজ্ঞেস করল, কত খরচ হবে? কমপক্ষে 500 টাকা এখনই জমা দিতে হবে। 500, তার কাছে যেন 5 লাখ। পকেটে মাত্র 3200 টাকা ছিল। ঘরে ফিরল তো মা উঠোনে চুপচাপ বসেছিলেন, চোখ ফোলা ছিল। বাবা, ডাক্তার কি বলল? আরব হাসার চেষ্টা করল, কিছু না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়ছিল। সেই রাতে সে প্রথমবার আকাশের দিকে তাকিয়ে বলল, ভগবান, একটা সুযোগ দাও, শুধু একটা চাকরি, আমি সব ঠিক করে দেব। পরের দিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখল, মালহোত্রা গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনির দরকার। এটা শহরের সবচেয়ে বড় কোম্পানি ছিল। সেখানে চাকরি পাওয়া মানে জীবন বদলে যাওয়া। সে তৎক্ষণাৎ আবেদন করল এবং ইন্টারভিউ কলও এলো। ইন্টারভিউর দিন সে তার সবচেয়ে পরিষ্কার শার্ট পরল। মা যাওয়ার সময় তার কপালে হাত রেখে বললেন, হিম্মত হারিস না। মলহোত্রা গ্রুপের বিল্ডিং যেন কোনো প্রাসাদের মতো ছিল। কাঁচের দেওয়াল, ভেতরে এসির ঠান্ডা হাওয়া, আর বাইরে দাঁড়ানো দামি গাড়ি। সে একটু ভয় পেয়ে ভেতরে ঢুকল। রিসেপশনে নাম বলতেই লিফট থেকে একটা মেয়ে নেমে এলো। সাদা স্যুট, আত্মবিশ্বাসে ভরা চালচলন, আর মুখে হালকা কঠোরতা। সবাই তাকে সম্মান করে ম্যাম বলছিল। সে ছিল কাব্যা মলহোত্রা, কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। তার নজর হঠাৎ আরবের উপর পড়ল। ইন্টারভিউতে সে জিজ্ঞেস করল, কোয়ালিফিকেশন? MBA, গোল্ড মেডেলিস্ট। সে কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল। বোধহয় তার কাপড় থেকে তার অবস্থা বুঝে নিয়েছিল। আমার কেবিনে এসো। আরব অবাক হয়ে গেল। ইন্টারভিউ প্যানেলের বদলে সোজা মালিকের মেয়ে ডাকছে। কেবিনে পৌঁছতেই সে দরজা বন্ধ করল এবং চেয়ারে বসল। তোমার চাকরি চাই? জি, খুব দরকার। দরকার কতটা? এতটা যে আজ না পেলে হয়তো আমার বাবা বেঁচে থাকবেন না। কাব্যার চোখে এক মুহূর্তের জন্য আলোড়ন হল, কিন্তু মুখ কঠিনই রইল। যদি আমি তোমাকে চাকরি দিই, তাহলে তোমাকে আমার প্রত্যেকটা কথা মানতে হবে। আরব চমকে উঠল। মানে যা বলবো তাই করবে? কোনো প্রশ্ন নয়, কোনো বিতর্ক নয়, যদিও সেটা তোমার আত্মসম্মানের বিরুদ্ধে হয় তবুও? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আরবের সামনে বাবার মুখ ভেসে উঠল। অক্সিজেন মাস্ক পরা, ব্যথায় কাতরাচ্ছেন, মায়ের ঝুঁকে পড়া কোমর, ছেঁড়া শাড়ি। সে আস্তে করে জিজ্ঞেস করল, কত স্যালারি হবে? এতটা যাতে তোমার বাবার চিকিৎসা হতে পারে। এটা শুনতেই তার চোখ ভরে এলো। সে জানত এই প্রস্তাব সহজ নয়। এতে অপমানও থাকতে পারে, জোর করে মেনে নেওয়াও। কিন্তু তার কাছে কি আর কোনো রাস্তা ছিল? সে মাথা নিচু করে ফেলল। আমি রাজি আছি। কাব্যা চেয়ার থেকে উঠল, তার সামনে এসে বলল, কাল থেকে তোমার পরীক্ষা শুরু হবে। আরব, মনে রেখো, প্রত্যেকটা কথা মানতে হবে। সে বাইরে বেরোল তো তার হাত কাঁপছিল।
সে বুঝতে পারছিল না সে ঠিক করেছে না ভুল। ঘরে পৌঁছে মা জিজ্ঞেস করলেন, কি হলো? সে প্রথমবার শান্তিতে বলল, মা, চাকরি পেয়ে গেছি। মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। সত্যি? হ্যাঁ। কিন্তু শব্দটা তার গলায় আটকে রইল। সেই রাতে আবার হাসপাতাল থেকে কল এলো। যদি অ্যাডভান্স জমা হয়ে যায় তাহলে আমরা অপারেশনের প্রস্তুতি শুরু করব। আরব মোবাইল শক্ত করে ধরল এবং আকাশের দিকে তাকালো। হয়তো ভগবান সত্যি তার কথা শুনেছিলেন, কিন্তু তার জানা ছিল না যে এই চাকরি শুধু চাকরি নয়, একটা আগুন ছিল যার মধ্যে তার ধৈর্য, আত্মসম্মান আর হৃদয় তিনটেরই পরীক্ষা হতে চলেছিল। পরের সকালে যখন আরব মলহোত্রা গ্রুপের গেটের ভেতর ঢুকল, তার পায়ে হালকা ভয় ছিল, কিন্তু হৃদয়ে একটা আশাও ছিল। এখন বাবার চিকিৎসা আর থামবে না। সিকিউরিটি গার্ড তাকে চিনে ফেলেছিল। রিসেপশনে তার নাম আগে থেকেই লেখা ছিল। সবকিছু ব্যবস্থিত মনে হচ্ছিল, যেন তার প্রবেশ আগে থেকেই ঠিক করা হয়েছিল। তাকে সোজা কাব্যা কেবিনে ডাকা হলো। কাব্যা কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়েছিল, নিচে রাস্তায় ছুটে চলা গাড়িগুলো দেখছিল। সে না ঘুরেই বলল, সময় মতো এসেছ, ভালো কথা। জি, শর্ত আপনার প্রত্যেকটা কথা মানতে হবে, আরব আস্তে করে বলল। সে ঘুরল। তার চোখে নরমতা ছিল না, শুধু একটা ঠান্ডা দৃঢ়তা ছিল। আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নও, আমার পার্সোনাল শ্যাডো। যেখানে আমি যাব তুমি থাকবে, যা বলবো তাই করবে, আর সবচেয়ে জরুরি, আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন করবে না। আরব মাথা নাড়ল। প্রথম দিনটাই অদ্ভুত ছিল। তাকে ফাইল ধরিয়ে দেওয়া থেকে মিটিংয়ের নোট লেখা পর্যন্ত সব করতে হচ্ছিল। কিন্তু দুপুরে হঠাৎ কাব্যা বলল, ক্যান্টিনে যাও আর মেহমানদের জন্য কফি সার্ভ করো। সে চমকে উঠল। ম্যাম, আমি শর্ত মনে আছে? সে চুপচাপ চলে গেল। ক্যান্টিনে কয়েকজন সিনিয়র অফিসার বসেছিল। তাদের একজন তির্যক কথা বলল, আরে এই নতুন ম্যানেজমেন্ট ট্রেনি নাকি ওয়েটার? হাসি ফেটে পড়ল। আরবের কান জ্বলে উঠল, কিন্তু সে মাথা নিচু করে ট্রে ধরে নিল। সন্ধ্যায় ঘরে ফিরলে মা জিজ্ঞেস করলেন, প্রথম দিন কেমন গেল? সে হেসে বলল, ভালো ছিল মা, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। পরের দিন আরও কঠিন ছিল। কাব্যা তাকে একটা বিজনেস মিটিংয়ে নিয়ে গেল। মিটিং শেষ হতেই বলল, আমার জুতো গাড়িতে রয়ে গেছে, গিয়ে নিয়ে এসো। আরব এক মুহূর্ত ভাবল, এটা কি জরুরি? কিন্তু তারপর বাবার মুখ সামনে এলো। সে চুপচাপ পার্কিংয়ের দিকে চলে গেল। অফিসে কথা ছড়িয়ে পড়তে লাগল। কাব্যা ম্যাম নতুন ছেড়ে রেখেছে, বোধহয় টাইম পাসের জন্য। কেউ সহানুভূতি দেখাতো, কেউ মজা করত। তৃতীয় দিন কাব্যা তাকে অনেক রাত পর্যন্ত আটকে রাখল। রাত 10:30। অফিসে শুধু তারা দুজন। এই রিপোর্ট সকালের মধ্যে তৈরি চাই। সে বলল, কিন্তু ম্যাম, হাসপাতাল। শব্দটা মুখ থেকে বেরোতেই কাব্যা মাঝপথে কেটে দিল। প্রশ্ন নয়। আরব মাথা নিচু করল। সেই রাতে হাসপাতাল থেকে কল এলো। ডায়ালিসিসের টাকা জমা হয়ে গেছে, ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয়েছে। সে অবাক হয়ে গেল। তো সে তো এখনও স্যালারিও পায়নি। অ্যাকাউন্ট চেক করল। একটা বড় টাকা জমা হয়েছে। সে বুঝল এটা কাব্যা করিয়েছে। কিন্তু কেন? এটা দয়া না অন্য কোনো খেলা? পরের দিন সে হিম্মত করে বলল, ম্যাম, আপনি। আমি কি? তার গলা ঠান্ডা ছিল। হাসপাতালে টাকা, ওটা তোমার স্যালারির অ্যাডভান্স, এহসান ভেব না। আরব চুপ হয়ে গেল। কিন্তু তার হৃদয়ে প্রথমবার একটা অদ্ভুত কৃতজ্ঞতা জাগল। কিন্তু পরীক্ষা এখনও বাকি ছিল। এক সন্ধ্যায় কোম্পানিতে একটা বড় হাই প্রোফাইল ইভেন্ট ছিল। শহরের বড় উদ্যোগপতি, নেতা, মিডিয়া সবাই আসছিল। কাব্যা তাকে কালো স্যুট পরতে বলল। ইভেন্টে সে তার পিছনে পিছনে চলছিল। লোকেরা ফিসফিস করছিল, এ কে? কাব্যা ইচ্ছে করে সবার সামনে বলল, আরব, যারা ড্রিঙ্ক সার্ভ আরো। সে ট্রে তুলে নিল। ঠিক তখনই তার ফোনে মেসেজ এলো, রোগীর অবস্থা নাজুক, ডাক্তার তাড়াতাড়ি দেখা করতে চান। তার হৃদয়ে জোরে ধরাস ধরাস করতে লাগল। সে কাব্যার কাছে গেল। ম্যাম, বাবার অবস্থা। সে কঠোরভাবে বলল, ইভেন্ট শেষ হতে দাও। সে ভেতর থেকে কেঁপে উঠল। সে কি এতটা নির্দয় হতে পারে? ইভেন্টের মাঝে হঠাৎ কাব্যা তাকে স্টেজের কাছে ডাকল। যদি আমি বলি আজ রাতে হাসপাতালে যাবে না, তাহলে? তার চোখ ভরে এলো। ম্যাম, প্লিজ। শর্ত মনে আছে? সে কয়েক মুহূর্ত চুপ রইল। পুরো হল সঙ্গী তার হাসিতে ভরা ছিল, কিন্তু তার কানে শুধু বাবার কাতরানি বাজছিল। সে চোখ বন্ধ করল। আমি আপনার কথা মানব। এই উত্তরের সাথে যেন সে নিজেকে মুছে ফেলল। ঘড়িতে 9টা বাজছিল।
হাসপাতাল শেষ সময় 11টা পর্যন্ত দিয়েছিল। ইভেন্ট শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তখনই কাব্যা হঠাৎ চলে গেল। সে ভিড়ে তাকে খুঁজতে লাগল। হৃদয়ে ভয় আর রাগ দুটোই ছিল। প্রায় 10টা 15তে কাব্যা ফিরে এলো। চলো, যেখানে তোমাকে যেতে হবে। দুজনে তাড়াতাড়ি গাড়িতে উঠল। পুরো রাস্তায় নীরবতা ছিল। আরবের আঙুল কাঁপছিল। যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করব না। কাব্যা কিছু বলল না। তার চোখ সামনের রাস্তায় স্থির ছিল, কিন্তু মুখে প্রথমবার কঠোরতা ছিল না। কিছু একটা অন্য ছিল, হয়তো সংগ্রাম। হাসপাতালের গেটে গাড়ি থামল। আরব দৌড়ে ভেতরে গেল। ডাক্তার তাকে দেখেই বলল, আপনি দেরি করে এসেছেন, কিন্তু চিন্তার কিছু নেই। মানে? অপারেশন শুরু হয়ে গেছে, ফান্ডস আগেই জমা হয়ে গিয়েছিল, সার্জারির সময় মতো হয়ে গেছে। আরব জানা জড়ো হয়ে গেল। কিন্তু আমি তো... ডাক্তার হাসল। কেউ আপনার পক্ষ থেকে সব সামলে নিয়েছে। সে ঘুরল। পিছনে কাব্যা দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল। আরব কিছু বুঝতে পারছিল না। আপনি? কাব্যা আস্তে করে বলল, শর্ত পালন করার তোমার হিম্মত দেখতে চেয়েছিলাম। যদি তুমি বাবাকে বাহানা বানিয়ে পালিয়ে যেতে, তাহলে হয়তো আমি বুঝতাম দুনিয়া যেমন আমি দেখেছি তেমনই। মানে? সে কয়েক মুহূর্ত চুপ রইল। এখন নয়, সঠিক সময় বলবো। আরবের ভেতরে ঝড় চলছিল। এটা সব খেলা ছিল নাকি গভীর কোনো কারণ? ডাক্তার এসে বলল, সার্জারি সফল হয়েছে, এখন বিপদ কেটে গেছে। এটা শুনতেই আরবের চোখ থেকে জল ঝরে পড়ল। সে সেখানেই মেঝেতে বসে পড়ল। মাসের পর মাসের ভয়, টেনশন, অপমান সব একসাথে বাইরে বেরিয়ে এলো। কাব্যা চুপচাপ তাকে দেখতে থাকল। সেই রাতে প্রথমবার তার মনে হলো গল্পে এমন কিছু আছে যা দেখা যাচ্ছে না। কাব্যা শুধু অহংকারী ধনী মেয়ে নয়, তার ভেতরেও কোনো যন্ত্রণা আছে, কোনো ক্ষত আছে। কিন্তু সেই ক্ষত কি? আর এই পরীক্ষা আসলে কেন? আরব মাথা তুলে তার দিকে তাকালো। ম্যাম, আমি বুঝতে পারছি না আপনি আমাকে ভাঙছেন না তৈরি করছেন। কাব্যা হালকা হাসল। এখন তো শুধু শুরু। আরব, আসল উত্তর তোমাকে শীঘ্রই মিলবে। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে মেশিনের বিপ বিপ শব্দের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক জন্ম নিয়েছিল, বিশ্বাস আর প্রশ্নের মাঝে ঝুলতে থাকা। হাসপাতালের সেই রাতের পর সবকিছু যেন বদলে গিয়েছিল, কিন্তু তবুও কিছুই পরিষ্কার ছিল না। আরবের মনে একটা অদ্ভুত ভার ছিল, কৃতজ্ঞতাও, জটিলতাও। সে কাব্যাকে ধন্যবাদ দিতে চাইছিল, কিন্তু প্রত্যেকবার তার সামনে এলেই শব্দ গলায় আটকে যেত। সে বুঝতে পারছিল না যে মেয়ে তাকে বারবার অপমান করেছে, সেই মেয়ে চুপচাপ লাখ লাখ টাকা খরচ করে তার বাবার প্রাণ বাঁচালো কি করে। পরের দিন সে অফিসে পৌঁছল তো পরিবেশ স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। লোকেরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। কাব্যার কেবিনের দরজা বন্ধ ছিল। রিসেপশনিস্ট বলল, ম্যাম আসতেই আপনাকে ডাকতে বলেছেন। সে ভেতরে গেল। কাব্যা ল্যাপটপে কিছু দেখছিল। বাবার শরীর কেমন আছে? সে না তাকিয়েই জিজ্ঞেস করল। এখন বিপদ কেটে গেছে, ধন্যবাদ, আরব আস্তে করে বলল। কাব্যা ল্যাপটপ বন্ধ করল। তার চোখ প্রথমবার সোজা তার চোখে মিলল। তাতে কঠোরতা কম ছিল, গম্ভীরতা বেশি। ধন্যবাদ আমাকে বলো না, ওটা তোমার স্যালারির অংশ। এত বড় টাকা, তোমাকে আমার প্রত্যেকটা কথা মানতে হবে, মনে আছে? সে আবার চুপ হয়ে গেল। আজ সন্ধে 7টায় বোর্ড মিটিং আছে, তুমিও যাবে, কিন্তু তুমি যা করবে তা আমি যা বলবো। সন্ধে মলহোত্রা গ্রুপের কনফারেন্স হলে শহরের বড় উদ্যোগপতি, কোম্পানির ডিরেক্টর আর কিছু মিডিয়া লোক উপস্থিত ছিল। আরব ভেবেছিল সে শুধু নোট নেবে, কিন্তু হঠাৎ কাব্যা সবার সামনে বলল, আজ আমি আপনাদের একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করাতে চাই। হলে হইচই পড়ে গেল। এই হলো আরব। সে এগিয়ে এসে বলল, গত কয়েকদিন ধরে আমার সাথে কাজ করছে। সবার নজর তার ওপর স্থির হলো। কেউ কেউ ফিসফিস করল, ওই ছেলে। কাব্যা মাইক তুলল, আপনারা জানেন, গত বছর আমাদের গ্রুপে খুব বড় ধাক্কা লেগেছিল। আমার বড় ভাই আর্জন, যে এই কোম্পানির ভবিষ্যৎ ছিল, সে আর আমাদের মাঝে নেই। হলে নিস্তব্ধতা নেমে এলো। এই নাম হয়তো সবাই জানত, কিন্তু তার সম্পর্কে খোলাখুলি কখনো কথা হয়নি। কাব্যার গলা হালকা কেঁপে উঠল। তারা কারো উপর ভরসা করেছিল, সেই ভরসা তাকে ভেঙে দিয়েছে। টাকা, বন্ধুত্ব, সম্পর্ক সব ধোঁকা বেরিয়েছে, আর একদিন সে হার মেনে নিয়েছে। সে আস্তে করে আরবের দিকে তাকালো। আমি তাকে পরখ করেছি, অপমান দিয়েছি, দেরি রাত পর্যন্ত আটকে রেখেছি, ইভেন্টে বাবার সার্জারি আর ওয়াদার মাঝে দাঁড় করিয়েছি। হলে বসা লোকেরা হতবাক ছিল, কারো কারো চোখ নিচু হয়ে গেল। আর সে ওয়াদা বেছে নিয়েছে। কাব্যার গলা ভারী হয়ে গেল।
অথচ তার জানা ছিল তার বাবার প্রাণ বিপদে। আরবের বুকে কিছু একটা বিঁধল। সে কখনো ভাবেনি সে সবার সামনে এভাবে দাঁড়াবে। কিন্তু সত্যি কথা হলো, কাব্বা এগিয়ে বলল, সার্জারি আমি আগেই করিয়ে দিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যদি সবকিছু নিরাপদ থাকেও তবু কি সে নিজের ওয়াদায় অটল থাকবে নাকি বাহানা খুঁজবে। হলে বসা লোকেদের মুখে আশ্চর্য ছিল, কারো কারো মুখে লজ্জা। সে পরিষ্কার কথায় বলল, এই হলো সেই মানুষ যার ওপর ভরসা করা যায়। ধীরে ধীরে তালি বাজতে শুরু হলো, প্রথমে হালকা, তারপর জোরে। আরবের চোখে জল ছিল। সে বুঝতে পারছিল না এটা সম্মান না আরেকটা পরীক্ষা। মিটিং শেষ হওয়ার পর সবাই চলে গেল। কনফারেন্স হলে এখন শুধু কাব্বা আর আরব। আপনি এসব কেন করলেন? সে অবশেষে জিজ্ঞেস করেই ফেলল। যদি ভরসা চাইতেন তো সোজা জিজ্ঞেস করতে পারতেন। কাব্বা চেয়ারে বসতে বসতে গভীর শ্বাস নিল। সোজা প্রশ্নের সোজা উত্তর সবাই দেয় আরব, কিন্তু সত্যি অবস্থায় দেখা যায়। আর যদি তুমি ভেঙে পড়ো তাহলে আমি নিশ্চিত হয়ে যেতাম দুনিয়া বদলানোর যোগ্য নয়। তার কথায় তিক্ততা ছিল না, শুধু ক্লান্তি ছিল। আপনার আমার উপর এত ভরসা হলো কি করে? আরব জিজ্ঞেস করল। ভরসা ছিল না, সে হালকা হাসি দিয়ে বলল, শুধু আশা ছিল। কয়েক মুহূর্ত দুজনেই চুপ রইল। আপনি বলেছিলেন আপনার প্রত্যেকটা কথা মানতে হবে, আরব আস্তে করে বলল। আমি মেনে নিয়েছি। এখন কি? কাব্বা জানালার কাছে চলে গেল। নিচে শহরের আলো জ্বলছিল। এখন আসল কাজ শুরু হবে। আমি এই কোম্পানিকে শুধু মুনাফার জন্য চালাতে চাই না, আমি এটাকে একটা উদাহরণ বানাতে চাই। কীরকম উদাহরণ? যেখানে টাকার আগে মানবতা থাকবে, যেখানে কর্মচারীদের মেশিন নয় মানুষ ভাবা হবে, যেখানে কোনো গরিবকে শুধু তার কাপড় দেখে বিচার করা হবে না। আরব প্রথমবার তার স্বপ্নগুলো অনুভব করল। এই সেই মেয়ে যে কয়েকদিন আগে তাকে জুতো আনতে কাটাচ্ছিল, কিন্তু আজ সে অন্য রূপে ছিল। আপনি কি সত্যি এসব বদলাতে চান? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, সে দৃঢ়ভাবে বলল। আর আমার তোমার দরকার। সেই রাতে যখন আরব হাসপাতালে পৌঁছল, তার বাবা হুঁশে ছিলেন। বেটা, তিনি দুর্বল গলায় বললেন, তুই খুশি মনে হচ্ছিস। আরব হাসল। সব ঠিক হয়ে যাবে বাবা। কিন্তু ভেতরে সে ভাবছিল, সত্যি কি সব ঠিক হয়ে যাবে? এই সম্পর্ক কি শুধু মালিক আর কর্মচারীর থাকবে, নাকি কিছু একটা অন্য হওয়ার শুরু হয়ে গেছে? পরের কয়েকদিনে কাব্বার আচরণ বদলে গিয়েছিল। এখন সে আদেশ দেয় না, বোঝায়। মিটিংয়ে তার মতামত জিজ্ঞেস করে। অফিসে লোকেদের সাথে তার সুর নরম হয়ে গিয়েছিল। একদিন সে হঠাৎ বলল, আরব, তুমি কখনো ভেবেছ যদি তোমাকে সব কিছু পেয়ে যাও, টাকা, পদ, সম্মান, তাহলে তুমি কি করবে? আরব না ভেবেই বলল, আমি সেই সব বাচ্চাদের জন্য কিছু করব যারা আমার মতো, যাদের পড়ার ট্যালেন্ট আছে কিন্তু ফি দেওয়ার টাকা নেই। কাব্বা তাকে গভীরভাবে দেখল। তাহলে আমরা সেটাই করব। আমরা? হ্যাঁ, আমরা। এই একটা শব্দ যেন তার হৃদয়ে আলোড়ন তুলে দিল। বিক্রম মালহোত্রা গত কয়েকদিন ধরে চুপচাপ সব দেখছিলেন। তার মেয়ের মধ্যে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছিল। যে কাব্বা আগে প্রত্যেক সিদ্ধান্তে কঠোর থাকত আর দূরত্ব রাখত, সেই এখন কর্মচারীদের সাথে হেসে কথা বলছে, মিটিংয়ে সামাজিক পরিকল্পনার কথা বলছে, আর বারবার একটা নাম নিচ্ছে, আরব। এক সকালে তিনি আরবকে নিজের কেবিনে ডাকলেন। ভারী কাঠের দরজা, দেওয়ালে দামি পেইন্টিং, আর সামনে বসা শহরের সবচেয়ে প্রভাবশালী উদ্যোগপতি। আরবের পা ধীর হয়ে গেল। সম্মান করে বলল, নমস্কার স্যার। বিক্রম মালহোত্রা কয়েক মুহূর্ত তাকে গভীরভাবে দেখলেন। তুমিই সেই ছেলে যার জন্য আমার মেয়ে বোর্ড মিটিংয়ে এত বড় ঘোষণা করেছে? জি স্যার। জানো, এই কোম্পানি আমার রক্ত মাংস দিয়ে তৈরি। এখানে আবেগের চেয়ে সিদ্ধান্ত বেশি চলে। কিন্তু আমার মেয়ে প্রথমবার কারো উপর ভরসা করেছে। আমি জানতে চাই, তুমি কি সেই ভরসার যোগ্য? আরব গভীর শ্বাস নিল। স্যার, আমি গরিব কিন্তু বেঈমান নই। আমি আপনার মেয়ের সম্মান করি, আর এই কোম্পানিরও। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তারপর বিক্রমজি আস্তে করে বললেন, তোমার বাবার চিকিৎসার ফাইলে দেখেছি আমার মেয়ে নিজে অনুমোদন দিয়েছিল। বদলে তুমি কি চেয়েছিলে? কিছু না স্যার। কেন? কারণ সাহায্যের সদা করা হয় না। বিক্রম মালহোত্রার চোখে প্রথমবার হালকা নরমতা এলো। যদি আমি তোমাকে এই কোম্পানিতে উঁচু পদ দিই, তাহলে তুমি কি করবে? আরব না ইতস্তত করে বলল, স্যার, আমি এটাকে শুধু মুনাফার মেশিন হতে দেব না। আমি চাই এখান থেকে প্রতি বছর গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য ফান্ড বেরোবে, যাতে আর কোনো আরবকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়। এটা শুনতেই বিক্রমজি চেয়ার থেকে উঠলেন। জানালার কাছে গিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। হয়তো তার ছেলে আর্জুনের কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক আছে, তিনি বললেন,
আজ থেকে তুমি কোম্পানির সোশ্যাল ডেভেলপমেন্ট উইংয়ের হেড, আর যে পরিকল্পনা তুমি বললে সেটা আজ থেকে কার্যকর হবে। আরবের বিশ্বাস হচ্ছিল না। স্যার, কিন্তু মনে রেখো, বিক্রমজি কঠোরভাবে বললেন, আমার মেয়েকে কখনো ভাঙতে দিও না। সে আগেই অনেক কিছু সহ্য করেছে। সেই দিন অফিসে একটা নতুন অধ্যায় শুরু হলো। মলহোত্রা গ্রুপ আরিয়ান ফাউন্ডেশনের ঘোষণা করল, প্রয়াত ছেলের নামে প্রতি বছর 200 গরিব ছাত্রের পড়াশোনার পুরো খরচ তোলার সিদ্ধান্ত হল। যখন এই ঘোষণা মিডিয়া এলো, তখন লোকেরা অবাক হয়ে গেল। যে কোম্পানি কখনো শুধু মুনাফার জন্য পরিচিত ছিল, এখন মানবতার জন্য আলোচনায় এলো। কাব্যা আর আরব এখন একসাথে কাজ করতে লাগল। তাদের মাঝে এখন আদেশ নয়, সংলাপ ছিল। একজনের প্রতি অন্যজনের সম্মান ছিল। ধীরে ধীরে এই সম্মান একটা অকথিত অনুভূতিতে বদলে যেতে লাগল। এক সন্ধ্যায় দুজনে গঙ্গার ধারে দাঁড়িয়েছিল। সূর্য ডুবছিল, জলে সোনালি আলো ভাসছিল। কাব্যা আস্তে করে জিজ্ঞেস করল, যদি সেদিন আমি সত্যিই সার্জারি না করাতাম, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে পারতে? আরব কয়েক মুহূর্ত ভাবল, হয়তো না, কিন্তু সেদিন আপনি শুধু আমার বাবার প্রাণই বাঁচাননি, আপনি আমার ভরসাও বাঁচিয়েছিলেন। কাব্যার চোখ নম হয়ে গেল। আমি মানুষকে টাকার জন্য বদলাতে দেখেছি, প্রথমবার কাউকে মজবুরিতেও না বদলাতে দেখলাম। আরব হাসল, কারণ আমার কাছে হারানোর টাকা ছিল না, শুধু সম্পর্ক ছিল। হাওয়ায় একটা নীরবতা ছিল, কিন্তু সেটা ভারী ছিল না। আরব, কাব্যা আস্তে করে বলল, যদি আমি বলি এখন আমাকে তোমার প্রত্যেকটা কথা মানতে হবে, তাহলে? সে হালকা হেসে বলল, তাহলে আমার প্রথম কথা হবে, নিজেকে ক্ষমা করে দিন। আপনি ভুল ছিলেন না, শুধু ভয় পেয়েছিলেন। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। কয়েকদিন পর বিক্রম মালহোত্রা নিজে আরবের মাকে বাড়িতে ডাকলেন। সাদাশীতে ড্রয়িং রুম, কিন্তু পরিবেশে আপনত্ব ছিল। বহিনজি, বিক্রমজি বললেন, আপনার ছেলে শুধু যোগ্য নয়, সত্য। যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আমি তাকে আমার জামাই বানাতে চাই। আরবের মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। আমরা গরিব মানুষ সাহেব, আজ থেকে নয়, বিক্রমজি হেসে বললেন, আজ থেকে আমরা এক পরিবার। যখন কাব্যাকে এই কথা বলা হলো, তখন সে শুধু এটুকু বলল, এটা কি আরবেরও ইচ্ছে? আরব তার সামনে এলো। আপনি বলেছিলেন আপনার প্রত্যেকটা কথা মানতে হবে। আজ আমার একটা কথা মানুন, আমার সাথে সারা জীবন চলবেন? কাব্যা হাসল, কিন্তু এবার তাতে অহংকার ছিল না, সত্যিকারের ভালোবাসা ছিল। এবার আমি শর্ত রাখব না, শুধু হ্যাঁ বলবো। বিয়ে সাদাসিধেভাবে হলো, না আড়ম্বর না শোরগোল। মন্দিরে কাছের কয়েকজন লোক, মায়ের আশীর্বাদ আর বিক্রম মালহোত্রার নম্র চোখ। যখন আরব কাব্যার গলায় বড়মালা পরালো, তখন তার মনে পড়ল সেই দিন যখন সে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, আর আজ সেই মেয়ে যে তাকে পরীক্ষায় ফেলেছিল তার জীবনসঙ্গী হয়ে উঠছে। বিয়ের পর দুজনে মিলে ফাউন্ডেশনকে আরও মজবুত করল। শত শত বাচ্চার জীবন বদলে গেল। হাসপাতালে গরিব রোগীদের জন্য হেল্প ডেস্ক খোলা হলো। অফিসে কর্মচারীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি হলো। একদিন আরব বলল, দেখো, যদি সেদিন আমি হার মেনে নিতাম তাহলে আজ এসব হতো না। কাব্যা উত্তর দিল, আর যদি আমি ভরসা করা ছেড়ে দিতাম তাহলেও হতো না। দুজনেই হাসল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই, গরিবী মানুষকে ছোট করে না, চিন্তা করে। টাকা সবকিছু কিনতে পারে, কিন্তু সততা আর ওয়াদা পালনের শক্তি পারে না। জীবনে অবস্থা আমাদের ভাঙতে আসে না, পরখ করতে আসে। যে সেই পরীক্ষায় সত্যি হয়ে ওঠে, সেই আসল জিতে। ভাবো, যদি তোমরা আরবের জায়গায় থাকতে, তাহলে কি ওয়াদা পালন করতে, না অবস্থার বাহানা বানাতে? আর যদি কাব্যার জায়গায় থাকতে, তাহলে কি আবার কারো ওপর ভরসা করতে? কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে দাঁড় করায়, যেখানে একটা সিদ্ধান্ত আমাদের পুরো গল্প বদলে দেয়। তাই পরের বার যখন অবস্থা কঠিন হবে, হার মেনো না। হয়তো সেই মুহূর্তই তোমার আসল পরিচয় গড়ছে। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সাথে আমাদের চ্যানেল সত্যি গল্পের সফরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এমনই হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।